সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় আপিল বিভাগেও বহাল। বিভিন্ন স্থানে ছাত্র বিক্ষোভ, কর্মবিরতি ইস্যুতে বৈঠকের অপেক্ষায় শিক্ষকরা। আজও বিপদসীমার উপরে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর প্রবাহ। সিলেট, সুনামগঞ্জে বেশি দুর্ভোগ, আগামী 3 দিন অবনতির আশঙ্কা। 2 দিনের ব্যক্তিগত সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে, জোরদার নিরাপত্তা ব্যবস্থা। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। 650 আসনের ভোট যুদ্ধে 4500 প্রার্থী। লড়ছেন 9 নারী সহ 34 জন বাংলাদেশি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক। রায় প্রকাশের পর নিয়মিত আপিল দায়ের করলে শুনানি হবে। এদিকে এ রায় ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েন কোটা বিরোধী শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমে পড়েন তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি খবর সংগ্রহে সেখানে আছেন। এই মুহূর্তে কেমন দেখছেন কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন? কিন্তু আমরা জানি যে আসলে এখানে কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং সেখানে শাহবাগের মোড়ে এই অবস্থা। এবং এই যে দেখছেন যে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি, টিপটিপ বৃষ্টি পড়ছে। এইভাবেই কিন্তু এই রাজধানী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং চাকুরি প্রত্যাশীরা তারা কিন্তু শাহবাগে এসে জড়ো হচ্ছেন। এবং তাদের মুখে যে স্লোগানটি বারবার আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে মেধা না কোটা, মেধা মেধা। মানে তারা চাচ্ছেন যে কোটা নয়, মেধাটাকেই পুনর্বহাল করা হোক। এবং এরপরে কি রাজশাহীতে হয়েছে আপিল বিভাগের একটি রায় থেকে, যে সেখানে রাজশাহীতে জি যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয় তখন থেকেই কিন্তু আসলে মূলত এই পরিস্থিতিটি তৈরি হয়েছে এবং কোটা কিন্তু সেই সময় থেকে রয়েছে। এবং স্বাধীনতার পরে 1976 সাল পর্যন্ত প্রায় মাত্র 20% কিন্তু মেধার মাধ্যমে আসলে সরকারি চাকুরিতে নিয়োগ হতো। এরপরে 76 সালের পরে সেটাকে আসলে 40% করা হয়। তারপরে আরও কিছু বাড়ানো হয়, যেটা 2018 সালে এসেও কিন্তু 56% চাকুরি, সরকারি চাকুরি কিন্তু কোটাতেই হতো। এবং এই 56%-এর মধ্যে 30% ছিল মুক্তিযোদ্ধা কোটা। এবং সেই মুক্তিযোদ্ধাদের পরে তাদের সন্তান এবং নাতি নাতনিরাও সেটা পাবেন, সেটা সেখানে উল্লেখ করা ছিল। 10% ছিল জেলা কোটা, 10% ছিল নারী কোটা। এছাড়াও ছিল যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে তাদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% কোটা কিন্তু ছিল। এবং এই কোটাটা কিন্তু 2018 সালের অক্টোবরে আন্দোলনের নামে এই কোটাটাকে বাতিল করার জন্য, এবং সেই বাতিলের পরিপত্র কিন্তু 2018 সালের অক্টোবরে জারি করা হয়। এরপরে কিন্তু এই কিছুদিনের আগে একটি আপিল বিভাগের রায় হয় এবং সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে 30% সেটাকে যে বাতিল করা হয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে। এবং এরপরে কিন্তু শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু ফেটে পড়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে এই যতটুকু আমি আপনাকে ওলি দেখাতে পাচ্ছি তার থেকেও কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীরা কিন্তু জড়ো হয়েছেন। এবং আরও বড় বড় মিছিল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসছে এবং এখানে জড়ো হচ্ছে। ওলি, এই ছিল আমার কাছে কোটা বিরোধী আন্দোলনের সবশেষ তথ্য। এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের রয়েছে সহকর্মী মেহেদী হাসান শ্যামল, সেখানে আমরা এখন চলে যাচ্ছি।
আসাদ, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সারা দেশের মতো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছি যে আজকে যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন সাধারণ ছাত্ররা যেভাবে মাঠে নেমেছিল, আমরা আসলে আবহাওয়ার যে একটা কারণ, অতিবৃষ্টির কারণে আন্দোলনকারীরা মাঠে সেভাবে টিকতে পারেনি। পরবর্তীতে আমরা এখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসেছি। আন্দোলনকারীরা আমাদের কাছ থেকে একটু দূরে আছে, সেখানে নেটওয়ার্ক এবং বৃষ্টিজনিত কারণে আমরা ঘটনাস্থলে যেতে পারছি না, আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না। আমি একটা জিনিস বলে রাখতে চাই যে সকালে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে যেতে দেখেছি, 10টার পর থেকে আসলে তারা মেইন গেট, ঢাকা রাজশাহী মহাসড়ক যে সেই মেইন গেটটাকে তারা কিন্তু অবরোধ করেছিল এবং 2 ঘন্টার অধিক সময় তারা মেইন গেটে অবস্থান করেছে। পরে একটা বড় মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর অতিক্রম করেছে এবং সেখানে তারা এখন যে জায়গায় অবস্থান করছে, অতিবৃষ্টির কারণে সেখানে আমরা আসলে যেতে পারছি না। আমি একটু একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই কোটা আন্দোলনের যে বিষয়টি, সেটা হচ্ছে যে 2018 সালে যে 2018 সালে যে পরিপক্ক বহাল তারা যে সমস্ত দাবিগুলো জানিয়েছে, পরিপক্ক বহাল কমিশন গঠন করে পাওয়া গেলে মেধা কোঠায় শূন্য পূরণ করতে হবে। পাশাপাশি আরো যে সমস্ত দাবিগুলো, ব্যক্তি ও জীবদ্দশা সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও তারা যেটা জানিয়েছে যে প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার মূল্যায়নটা তাদের নিশ্চিত করতে হবে বলে তারা জানিয়েছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধা ভিত্তিক যে আমলাতন্ত্র নিশ্চিত যে তন্ত্রের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং কার্যকর করতে হবে, এইসব ব্যবস্থাগুলো নিয়ে আসলে মূলত তারা সাধারণ ছাত্ররা মূলত এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং কয়েক হাজার ছাত্র আমরা দেখেছি যে এই আন্দোলনের অংশীদার হিসেবে তারা ছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের রাজশাহী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। অলি, মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের প্রতিনিধি দলের বৈঠক স্থগিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ তথ্য জানান। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফোন করে এ তথ্য দেন বলে জানিয়েছেন তিনি। তবে যে কোনো সময় বৈঠকের সূচি পুনর্নির্ধারিত হতে পারে বলে আশা করছে সংগঠনটি। শিক্ষকদের 3 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন মহাসচিব। আন্দোলন আমাদের শিক্ষকরা, আমরা গতকালকে ফেডারেশনে সভা করেছি, আমাদের শিক্ষকদের এক দাবি যে আমাদের যে 3 দফা দাবি, প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের সুপার গ্রেড যেটা আমাদের পূর্বেই প্রতিশ্রুতি ছিল যেটা দেওয়া হবে, আর স্বতন্ত্র বেতন স্কেল, এখানে আমরা এই দাবিতে আমরা অনড় থাকব। আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদ নদী। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 6টি পয়েন্টে বিপদসীমার উপরে বহমান। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় 18.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। এদিকে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে আগামী 24 থেকে 48 ঘন্টা চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ঢাকাস্থ আবহাওয়া দপ্তর। এতে আগামী 3 দিন বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা হয়েছে। দর্শক, এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী কুলন্দু শেখর দাস। কুলন্দু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পরবর্তীতে নতুন করে আবারও বন্যা দেখা দেয়, এই মুহূর্তের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। কথা বলেছিলেন, তিনি আমাকে জানিয়েছেন আজ সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি সীমা 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 25 মিলিমিটার এবং ভারতের চেরাপুঞ্জিতে 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সুনামগঞ্জের ইসলামপুর যে রাস্তাটি, আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই যে রাস্তাটি, আমার পেছনে যে কয়েকটি গ্রাম, ভারতের 50টি গ্রাম রয়েছে, এই গ্রামের
কিন্তু প্রায় 40,000 মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন। ফলে কিন্তু এই রাস্তাটি জলমগ্ন থাকায় কিন্তু তাদের একমাত্র বাহন হচ্ছে নৌকা। আপনি নিশ্চয়ই জানবেন যে সুনামগঞ্জের সাথে যে তাহিরপুর এবং বিশম্বরপুরের যে একটি সড়ক রয়েছে, যাকে 100 মিটার সড়ক বলা হয়, সেই সড়কটি কিন্তু গত কয়েকদিন ধরে পানিতে নিমজ্জিত থাকার ফলে কিন্তু তাহিরপুর এবং বিশম্বরপুরের সাধারণ মানুষজনের কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছিল। ইতিমধ্যে আজকে কিন্তু সকাল থেকে পানি রাস্তা থেকে নেমে যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু সাথে জোয়ারা বাজারের লক্ষ্মীপুর এবং ভোগনার যে দুইটি ইউনিয়নের যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, ফলে কিন্তু ওই ছাত্রক এবং জোয়ারা বাজারের লক্ষাধিক মানুষ পানি বঞ্চিত ছিলেন। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 50টি আশ্রয় 1086 জন বন্যার্থ মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। তো মোট কথা বলতে গেলে যে আকাশ কিন্তু এখন রুদ্রের দেখা মিলেছে। তো মানুষের প্রত্যাশা হচ্ছে যে আগামী কিন্তু যে কমবে এবং মানুষের দুর্ভোগটা তো অলি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জের সার্বিক অবস্থা। অলি কুলেন্দু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এবার যাব সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী সোহেল রানা, বন্যা পরিস্থিতির খবর জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। সোহেল, জানতে চাই যমুনা পানির প্রবাহ এই মুহূর্তে কেমন দেখছেন, আর সব বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে? আপনি জানেন যে গত কয়েকদিনে কিন্তু ভারী বর্ষণের কারণে কিন্তু যমুনা নদী পানি 1 সেন্টিমিটার বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলে কিন্তু নিম্ন অঞ্চল নদী তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু অনেক অংশেই কিন্তু তলিয়ে গেছে এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সদর উপজেলায় সাতিয়ানতলী এলাকায়। এই এলাকায় কিন্তু অধিকাংশ ঘর বাড়ি কিন্তু বন্যার পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা এলাকায় এসেছি, আমরা একটু কথা বলতে চাই। এই এলাকার কি অবস্থা এখন বর্তমানে? আপনাদের পানি কেমন অবস্থা? পানির অবস্থা ভালো না, যে নিচে এলাকায় আমরা খাদ্য সংকট হয়ে গেছে, পানি সংকট হয়ে গেছে। আমরা খুব দুর্যোগের ভিতরে আছি। এখন আমাদের আপনাদের ব্লগ আসছে, আমাদের এই অবস্থা দেখতেছে, দেখে তারা ভিডিও করতেছে আর কি। এখন পর্যন্ত কি আপনার কোনো সহযোগিতা পাইছেন? না, আমরা কোনো সহযোগিতা পাই নাই, কেউ আসে নাই। আমরা আপনাদের প্রথম আসছেন এখানে। জি, যেমনটি শুনছিলেন, যমুনা সেতু, যমুনা নদীতে কিন্তু পানি বিভিন্ন পয়েন্টে কিন্তু দ্রুত বেড়ে চলছে। কাজীপুর পয়েন্টে কিন্তু যমুনার পানি 20 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে এমন ধান এবং শাকসবজি তলিয়ে গেছে। এই পানি বাড়ার সাথে সাথে এদিকে কয়েকটি স্থানে সাউদপুর এবং এনায়তপুরে এবং চৌহালি কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং ভাঙন রোধের জন্য কিন্তু তারা করছে। এখন এই বছরে কিন্তু মাঝারি ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জি, এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সোহেল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর বলছিলেন সোহেল রানা। 2 দিনের ব্যক্তিগত সফরে কাল গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথের এ যাত্রায় কাল পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগমনের অপেক্ষায় জেলার নেতাকর্মীরা ইতিমধ্যে শেষ করেছে সব ধরনের প্রস্তুতি। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরে ব্যক্তিগত সফরেও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সঙ্গে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। পরদিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দলীয় প্রধানের সফর ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে। এই স্কুলের ছাত্রছাত্রী সহ আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলীয় সব প্রস্তুতির কথা জানালেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি। গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। আর নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার দুপুরের পর গোপালগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে সহযোগিতায় এক প্রশ্নের জবাবে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী, সে তার অংশে যে কোনো প্রকল্প নিতে পারে। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন প্রস্তাব দিয়েছে, এখন বাংলাদেশের বিষয় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ আয়োজিত ডিকাপ টকে তিনি এসব কথা বলেছেন। ঘূর্ণিঝড় রিমেলের মাস পেরিয়ে গেলেও ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলের জেলেরা। এ তাণ্ডবে অনেকের নৌকা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে মাছ ধরার জাল, বানের পানিতে ভেসেও গেছে অনেকের জাল নৌকা। তবে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষয়ক্ষতি হিসেব করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য বিভাগ। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত উপকূলের জেলেরা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। রোজগারের একমাত্র উপকরণের এ ক্ষতিতে চরম বিপাকে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে সংসারে ঘানি টানতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা ধুইছিলাম মারে বন্যার কথা হই না, এই জাল আমাকে ভাষায় লয়ে গেছে, জাল পাইনি। জাল জুলা সব বাসায় মাসায় লেগে গেছে, নৌকা ভেঙে চুরিয়া সব নষ্ট করিয়ে লেগেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়। সংসারে খরচ, রিমেলের ক্ষতি কাটানোর বাড়তি ব্যয় নিয়ে দুশ্চিন্তায় আছেন উপকূলের জেলেরা। পানি এখানে নৌকা ভেঙে চুরিয়া লাগছে, এখন আমরা বহুত ক্ষতিগ্রস্ত, জাল জুল নিয়ে আমরা অসহায় পড়ে গেছি। নদীর কূলে তুফান হয়েছে, তুফানের কারণে আমাকে বোট বাড়ি কিছু নাই। আমাকে রাস্তা ঠিক আছে, ওই রাস্তার কোনো কাজ হয় না। তবে জেলা মৎস্য বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষয়ক্ষতি হিসাব করে সহায়তা দেওয়া হবে। পটুয়াখালী জেলায় আমরা প্রায় 100 কোটির উপরে আমাদের এই চাষের মাছের ক্ষতি হয়েছে। জেলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো আমরা অ্যাসেসমেন্ট করতেছি। আমরা ভবিষ্যতে দেখা যাক যে আমরা সরকারের কাছে তুলে ধরবো। সরকার, আমরা নিশ্চয়ই আমাদের সদস্য সরকার বাহাদুর, আমাদের মৎস্য বান্ধব সরকার, তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত জেলেরা ঘুরে দাঁড়াতে পারবেন না বলে মনে করছেন স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ময়মনসিংহে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অবাধে চলছে কোচিং সেন্টারগুলো। এইচএসসি পরীক্ষা চলাকালেই এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ময়মনসিংহে চলছে কোচিং বাণিজ্য। নগরীর বাউন্ডারি রোড, নাহা রোড, নতুন বাজার, জিলা স্কুল মোড়, গোলকি বাড়ি, কালীবাড়ি রোড সহ বিভিন্ন এলাকায় 5 শতাধিক কোচিং সেন্টার রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করেই চালানো হচ্ছে এসব কোচিং সেন্টার। পরীক্ষার্থীরা বলছেন, পরীক্ষা সহ বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই কোচিং এ আসছেন তারা। পরীক্ষা সামনে কিছু পড়ি নাই, স্যার অনেক সুন্দর করে অঙ্ক সলিউশন করায় দেয়। এসএসসি পর্যন্ত আর কি পড়ে, এই জন্য স্যার বন্ধ রাখেন না, আমরা এসেছি। আমরা যে তো সরকারের ইয়াতে চললে আমরা তো শিখতে পারতেছি না, তো আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা। কোচিং সেন্টার বন্ধ রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। যিনি সরকারের বেতনভুক্ত শিক্ষক, তাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সেই ক্ষেত্রে আমাদের কোচিং সেন্টারগুলোর যে
নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এইচএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস রোধে 29শে জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।